আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়েকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা দেখব রিয়েলমি GT8 কেন এটাই নেওয়া উচিত বরং প্রো না নিয়ে। ওকে, রিয়েলমি GT8 এটা কেন নেওয়া উচিত সেটা আমরা দেখবো, প্লাস অবশ্যই রিয়েক্ট করবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিয়েকশন শুরু করি। 1 2 3। রিয়েলমির GT8 Pro স্মার্টফোনটা কিন্তু দারুণ কিছু অফার করছিল বলে মার্কেটে একটা বেশ ভালো রকমের সাড়া ফেলে। বাট তারই ছোট ভাই রিয়েলমি GT8 বরং আরও বেশ কিছুটা কম দামে অলমোস্ট সিমিলার টাইপের একটা পারফরমেন্সই ডেলিভার করছে সব দিক থেকেই। ওকে, নট অনলি আমি ও প্রসেসর এখানে এটা রিয়েলমি GT8 যেটা, এটা হলো কি রিয়েলমি GT8 Pro কি ছোট ভাই বলতে পারো। বাট আমরা এখানে এসওসি পাচ্ছি মানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 880, ঠিক আছে, মানে লেটেস্ট চিপসেট, ঠিক আছে, এটা কিন্তু আসলে পাওয়ারফুল। তো দেখা যাক আসলে ছোট ভাই মানে বেশি ভালো নাকি বড় ভাই বেশি ভালো, সেটা আমরা দেখবো অবশ্যই। তো চলো বিউটি প্লে করি। ওই জায়গার পারফরমেন্সের কথা বলছি না, ব্যাটারি বলেন, ক্যামেরা বলেন, ডিসপ্লে বলেন, এই সমস্ত কিছু মিলে আমার কাছে মনে হয়েছে বরং রিয়েলমি GT8 Pro কেনার চাইতে বেশ কিছুটা কম দামে GT8 কেনাটা বেটার। ওকে ওকে, দেখা যাক। হ্যাঁ, কিছু জায়গায় তো আপনাকে ছাড় দিতেই হবে, স্টিল এইটা ভ্যালু ফর মানি মনে হয় ওইটার সাথে যদি আমরা কম্পেয়ার করি। বাংলাদেশ মার্কেটে রাইট নাও রিয়েলমি GT8 গ্রে মার্কেটে অ্যাভেলেবল রয়েছে এবং আমাদের কাছে আজকের এই রিভিউ ইউনিট পাঠিয়েছিল SMS গ্যাজেটস, তাদের কাছে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। ডেসক্রিপশন তাদের ইনফরমেশন মেনশন করা আছে। ফার্স্ট অফ অল স্মার্টফোনটার ডিজাইন যদি দেখতে চান GT8 এর সাথে মিল রাখবে, এটাই স্বাভাবিক। এই স্মার্টফোনটার বডি ফ্রেমে আমরা মেটাল ব্যবহার হতে দেখছি, যার ফলে আপনি ওই প্রিমিয়াম ফিলটা পাবেন ডেফিনেটলি। অ্যালুমিনিয়াম ফ্রেম মূলত। বাট ডিজাইনের কথা বলে, ডিজাইনটা সত্যি কথা বলতে আমার কাছে বেশি একটা ভালো লাগেনি বললে চলে। মানে বিশেষ করে যে ক্যামেরা শেপের যে মানে সার্কেল শেপের যে ডিজাইনটা, বিশেষ করে এটা আমার কাছে সত্যি কথা ভালো লাগেনি এই আর কি। আর কালারটা জানি, হ্যাঁ কালারটা ব্ল্যাক কালার না ব্লু কালার, যাই হোক যে কোনো একটা কালার, আমি ধরলাম এটা ব্ল্যাক কালার, বাট তারপরে কালারটা আমার কাছে বেশি একটা সুন্দর লাগেনি। বাট অ্যালুমিনিয়াম ফ্রেম পাচ্ছি বেশ শক্তপোক্ত, যেটা আসলে ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। ফাইবার রেইনফোর্সড প্লাস্টিক ব্যবহার করছে রিয়ার প্যানেলে। ওকে ওকে, এটা ফ্রস্টেড হালকা ফিঙ্গারপ্রিন্ট স্মাচেস দেখা যায় এখানে। অ্যামোলেড প্যানেল রয়েছে ডিসপ্লেতে। ডিসপ্লেটা ভাই এক কথা অসাধারণ ভাই। মানে অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি 6.79 ইঞ্চের একটা বিশাল ডিসপ্লে। চিন বেদলটা একদম সুপার লেভেল, আর ন্যানো প্লাস সিমিকটিকে রেখেছে, যেটা দেখতে এক কথা অসাধারণ। প্লাস পাঁচল কাটোটা ঠিকঠাক আছে। মানে মানে ফোনটার পিছন থেকে ডিসপ্লেটা কি বেশ সুন্দর, ঠিক আছে, মানে সামনের দিকটা অনেক সুন্দর, ঠিক আছে। তো যেটা আসলেই ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। 144 হার্টজ বড় ভাইয়ের মতো আমরা এখানেও পেয়ে যাচ্ছি এবং HDR এর সাপোর্ট রয়েছে। আর এটাতে 7000 নিটস। ওরে ভাই, 7000 নিটস এ পিক ব্রাইটনেস, মানে আইফোন কেও ছাড়িয়ে গেছে ভাই নাম্বার গেমিং এর দিক থেকে, ঠিক আছে। যাই হোক 7000 নিটস অবশ্যই এটা কি বলো তোমার নাম্বার গেমিং করেছে। বাট আউটডোরে এটা নিয়ে তোমার কি বলে মানে ভিজিবিলিটি নিয়ে কোনো সমস্যা হবে না আই থিঙ্ক। তো চলো বিউটি প্লে করি। ব্রাইটনেস পাচ্ছেন ইনসেইন লেভেলের ব্যাপার স্যাপার। তবে এমনিতে যদি আসলে ব্যবহার করতে চান সেক্ষেত্রে ইনডোর আউটডোর ডিরেক্ট সানলাইট সব জায়গায় ক্লিয়ারলি ভিজিবিলিটি পাবেন, যেটা আসলে ভালো। ছবি টবি যদি তুলেন আউটডোরে বসে তখনও কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না ব্রাইটনেস জনিত। 508 এর মতো রয়েছে PPI। ওকে ওকে, এইটার পিক্সেল পার ইঞ্চ সেই জায়গাটা অনেক ভালো দেখবেন এবং শার্প মনে হবে, খুবই শার্প, ওয়েল শার্প। আর এটা 10 বিটের একটা ডিসপ্লে। সো ওভারঅল ডিসপ্লের যে স্পেসিফিকেশন দেখলেন সেই জায়গা থেকে কিন্তু পারফেক্ট মনে হয়েছে। অ্যান্ড আসলে আউটপুটটাও তাই। কালারটা একদম অ্যাকুরেট বলা যাবে না, যারা অ্যাকুরেসির জায়গা নিয়ে ভাবেন খুব, সেই জায়গায় কিছুটা আপনাকে কম্প্রোমাইজ করতেই হবে, কারণ এটার কালারটা একটু টুইকটেড, ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে, বিশেষ করে রেড গ্রিন এই কালারগুলোকে একটু বেশি পাঁচি রাখতে পারে আপনার কাছে আর কি। তাছাড়া টাচ রেসপন্স ভালো। 144 হার্টজ তো সব অ্যাপে পাবেন না, মোস্টলি আপনি 120 হার্টজেই দেখবেন, কিছু অ্যাপ 144 হার্টজ পর্যন্ত যায় সর্বোচ্চ। প্রোটেকশনের ব্যাপারটা নিয়ে আমি একটু কনফিউজড, আপনারা এর সাথে গ্লাস প্রোটেক্টর ব্যবহার করতে পারেন, সেটাই বরং উচিত হবে। ডিসপ্লের পরে আমরা যদি চলে যাই স্মার্টফোনটার ক্যামেরাতে, স্মার্টফোনটার রিয়ারে মোট 3টা ক্যামেরা রয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন শুটার সোনি IMX906, যেটা আমরা এর বড় ভাইও পেয়েছিলাম, কি বলছিলাম, প্রায় একই রকম জিনিস পাবেন প্রায় আরো 30% কম প্রাইসে। এর পরবর্তী শুটার 50 মেগাপিক্সেলের, যেখানে আমরা পেয়ে টেলিফটো, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ ভালো, একটা টেলিফটো জুম লেন্স। এন্ড তারপরে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, যেটা আমার কাছে আসলে কম। মানে বড় ভাই মনে হয় এর থেকে বেশি ছিল, সম্ভবত 50 মেগাপিক্সেল ছিল, বাট এখানে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড পাচ্ছি, যেটা আসলেই কম। এখানে অ্যাটলিস্ট 32 এরকম দিলে ভালোই হতো, খারাপ আবার 48 দিলে ভালো হতো এই আর কি। বাট এর 8 মেগাপিক্সেল অনেকটাই কম। তো চলো বিউটি প্লে করি। হ্যাঁ, এইখানে একটু ছোটখাটো কিছু আছে, এটা একটু বড় সড়ো হলে ঠিক হইতো। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার। ওকে ওকে ভাই যদি এটার মেইন ক্যামেরায় আসি, আপনার কাছে না মনে হবে আপনি রিয়েলমি GT8 Pro ব্যবহার করছেন। বিশেষ ও ছবি কোয়ালিটি বেশ সুন্দর, একদমই সিমিলার টাইপের আপনার মনে হবে। ছবি কোয়ালিটি দেখো আসলে বেশ কালারফুল ছবি পাচ্ছি, মানে একদম বিশেষ করে যারা মানে সোশ্যাল মিডিয়া রেডি টু আপলোড ইমেজ পছন্দ করো তাদের জন্য ছবিগুলো আসলে ভালো হবে, কারণ ছবি কোয়ালিটি বেশ গুড। প্লাস এখানে ডিটেল শার্পনেসে কোনো ঘাটতি নেই বলে চলে। তো ওভারঅল যারা ক্যামেরার জন্য একটা ফোন নিতে চাও তারা এই ফোনটাকে অবশ্যই দেখতে পারো। রিয়েলমি GT8 Pro এর মতনই বলতেছে সেম ভাই, যেটা আমি সঠিক জানি না এই আর কি, বাট তারপর ছবি কোয়ালিটি বেশ গুড, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি।
যদিও বা ওই স্মার্টফোনটা এই মুহূর্তে তো আমার হাতে নেই, থাকলে পরে আমি কম্পেয়ার করে দেখাতে পারতাম, বাট যেহেতু এটা রিভিউ করছি, ব্যবহার করছি, আমরা জানি, ইভেন ওটার রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। সেই জায়গা থেকে আপনি দেখবেন যে প্রায় সিমিলার টাইপের একটা আউটপুট দিচ্ছে। হ্যাঁ, ছবিগুলো বেশ কালারফুল ছবি, শার্প, ওয়েল ডিটেইলড ছবি, ছবিতে কন্ট্রাস্টের পরিমাণ একটু বেশি, একটু হালকা ওয়ার্ম করেও প্রেজেন্ট করছি কিছু কিছু ছবি, যেটা আমরা রিয়েলমির স্মার্টফোনে দেখে অভ্যস্ত। ইটস ট্রু। তো সেইটা আপনার কাছে একটু লাগতে পারে, আদারওয়াইজ দেখবেন যে ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো। না আমার কাছে ছবি কোয়ালিটি যদি বলো আমার কাছে বেশ ভালো লেগেছে। বিশেষ করে এই ছবিগুলো কি সোশ্যাল মিডিয়া রেডি টু আপলোড ইমেজ বলতেই পারো। তো ওইসব কলে ছবিগুলো আমার কাছে বেশি একটা যে খারাপ হবে সেটা না, আমার কাছে বেশি ভালো লাগে। মানে ন্যাচারাল ছবি থেকে এই ছবিগুলোকে বেশি বেটার লাগে। বাট যাদের ন্যাচারাল ছবি পছন্দ বা যারা কালার অ্যাকুরেসি নিয়ে কি একটু মানে কি বলে তোমরা একটু করো, ঠিক আছে, মানে কি বলে ওই যে যাই হোক মতার ওয়ার্ডটা মনে পড়তেছে না, তাদের জন্য হয়তো ভালো লাগবে না। বা ন্যাচারাল ছবি যারা পছন্দ তাদের জন্য কি ছবিগুলোকে বেশি একটা ভালো লাগবে না। বাট যারা আমার মতো কালারফুল ছবি পছন্দ করো, সোশ্যাল মিডিয়া রেডি টু আপলোড ইমেজ পছন্দ করো, তাদের জন্য ছবিগুলো ঠিকঠাক আছে। তো চলো বিউটি প্লে করি। ওয়েল শার্প অ্যান্ড ডিটেলড, এক্সপোজার কন্ট্রোলিংও ভালো করছে, ইভেন লো লাইটেও ভালো ছবি পাবেন। ওয়াইস থাকাতে আপনাকে সুপার ওয়াও ইমপ্রেসিভ, কিন্তু কন্ট্রাস্ট লেভেলটা কিছুটা বাড়িয়ে প্রেজেন্ট করবে, যা দেখতে আর কি ভালো লাগে। হ্যাঁ সেটাই, মানে এখানে লো লাইটের ছবি যেটা মানে নাইট মোডের ছবিটা যদি তুমি অন করে ছবি তুলো তাহলে তোমার কন্ট্রাস্টই যেটা এটা আসলে বাড়িয়ে তুলে দিচ্ছে। বাট ছবি দেখতে কিন্তু খারাপ লাগছে না, ছবিগুলো কি বেশ সুন্দর লাগছে, মানে খুবই ভালো একটা ছবি দিচ্ছে আর কি, বা ভালো আউটপুট দিচ্ছে। তো চলো বিউটি প্লে করি। যদি আপনি আলট্রাওয়াইডে আসেন, এখানে এসে একটু হতাশ হবেন বা আপনার কাছে মনে হবে, হ্যাঁ, এই জায়গাটায় মূলত এখানে অবশ্য শার্পনেসের ডিটেইলস অনেক ঘাটতি, বা এইখানে ছোট দিয়ে ফেলছে। এইটা একেবারে বেসিক টাইপের একটা ছবি দেয়, সেটাই ক্যামেরার সাথে যাচ্ছে না বলে মনে হচ্ছে আর কি। মানে এটা একটু বেশি ছোট হয়ে গেছে, যেখানে প্রো ভার্সনটা, মানে এই ছবিটা দেখো, এটা একটা কি আলট্রাওয়াইড ছবি, মানে 8 মেগাপিক্সেলের ছবি। ছবির কোয়ালিটি দেখলেই বোঝা যায় যে এটা অবশ্যই একটা তোমার 30,000 টাকার ফোনে যেমন আলট্রাওয়াইড ছবি মানে প্রোভাইড করে সেরকমই মনে হচ্ছে আর কি। বাট এটা যে একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন সেরকম কিন্তু মনে হচ্ছে না। আর ছবি অবশ্যই ডিটেইল শার্পনেসের টোটাল অনেক ঘাটতি দেখা যাচ্ছে। যদি তুমি জুম করো তাহলে অবশ্যই ডিটেলস কি ঘাটতি পাবে, যেটা কিন্তু আসলে সমস্যা। তো চলো বিউটি প্লে করি। অবশ্যই আরো বেশি এগিয়ে থাকে। এটা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো ছবি দিলেও লো লাইটে খুব একটা দারুণ ছবি দেবে না। কিন্তু অন্যদিকে পোর্ট্রেট মোডে ভালো করবে, বিশেষ করে এখানে 3.5x ইমপ্রেসিভ থাকার ফলে আপনি পোর্ট্রেট মোডে কিন্তু বেশ কয়েকটা ফোকাল লেন্থে ছবি তুলতে পারছেন। 1x2 যদি আমি যদি এখানে বলি তাহলে অবশ্যই মানে 7x যেটা এটা সবচেয়ে বেশি বেটার লাগছে আর কি, কারণ এটা ছবি কোয়ালিটি একটু বেশি শার্প মনে হচ্ছে, প্লাস ডিটেলসটা বেশ ভালো পাওয়া যাচ্ছে ওভারঅল। আর যদি সব দিক দিয়ে মিলিয়ে বলি তাহলে অবশ্যই 3.5x যেটা এটাও বেশ ভালো, এটা খারাপ না, মানে একটা পোর্ট্রেট ছবি সে বেশ বেটার, ঠিক আছে। বাট ওভারঅল আমি বলবো 7x এর ছবিটা একটু বেশি বেটার, বাট 3.5x কি অনেকটা ভালো, খারাপ না। তো তোমাদের কাছে কোনটা বেশি ভালো আছে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। তো চলো বিউটি প্লে করি। 3.5x and 7x, ডাইরেক্ট 7x 3.5x থেকে, ইন্টারেস্টিং, যেখানে 160 মিলিমিটারে আপনি ছবি তুলতে পারবেন। সেটাই। সো যেটা হয় হাই ফোকাল লেন্থের ছবিগুলো দেখতে তো ভালো লাগে, অবশ্যই ন্যাচারালি মনে হয় একদমই। এজ ডিটেকশন ভালোই করছে এটার, তবে কালারটা একটু টুইটেড, ওই যে ফেসটাকে একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে, একটু আলাদাভাবে প্রায়োরিটি দেয়, যেটা দেখলে বোঝা যায়। তবে রেডি টাইপের ছবি তো দেখতে সুন্দর লাগে আর কি, এই হচ্ছে বিষয়। অন্যদিকে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার মোটামুটি ওকে, যেখানে আমরা শার্পনেস ডিটেইল ভালো পাই, বিশেষ করে আউটডোর লাইটিং কন্ডিশনে। ইনডোরের দিকে একটু সফট করবে খুব স্বাভাবিক অর্থেই। তবে বিভিন্ন চাইনিজ ফোনের ক্ষেত্রে আমরা খেয়াল করেছি যে একটু ব্রাইট করে দেওয়ার প্রবণতা থাকে। না সেলফি ক্যামেরাটা মোটামুটি ঠিকঠাক আছে ওভারঅল, বাট একটু শার্পনেসে হালকা ঘাটতি মনে হচ্ছে এই আর কি। মানে মেন ক্যামেরা থেকে এটা অবশ্যই ঘাটতি হবে, এটা স্বাভাবিক। বাট ওভারঅল সেলফি ক্যামেরা ঠিকঠাক আছে, খারাপ না। মানে যেরকম ছবি দরকার সেলফি ক্যামেরা এটাকে সেরকমই দিচ্ছে। আর এটা অবশ্যই মানে কালারটা বেশ মানে কালারফুল ছবি দিচ্ছে, আর তোমার ফেসটাকে অবশ্যই স্মুথ করে দিচ্ছে, যেটা দেখতে আই থিঙ্ক খারাপ লাগছে না, মানে মোটামুটি বেশ ভালোই লাগছে এই আর কি। তো ওভারঅল যারা সেলফি লাভার হচ্ছে তাদের কাছে আশা করি ভালো লাগবে। তো চলো বিউটি প্লে করি। এই স্মার্টফোনটার ক্ষেত্রেও একটু ওইরকম প্রায়োরিটি দিচ্ছে, বোঝা যায় একটু হালকা মেকআপি টাইপের ফিল আছে। তবে সমস্যাটা হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p। ও রে রাইট নাও সেটাতে রেকর্ড হচ্ছে। 4K টা আমি পাচ্ছি 1080p, মানে 60 fps সম্ভবত হয়তো বলছে, হয়তো যাই হোক। বাট 1080p তে ভিডিও এটা শুট করে, এটা আসলে একটু বেমানান বা একটু হতাশার ব্যাপার। মানে একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন, মানে এখানে যদি 4K না পাই তো এটা আসলে হতাশা। মানে 4K 30 fps দিল কি বলতাম যে না ঠিকঠাক ছিল, বাট সেটা তারা করেনি, খুবই হতাশার একটা ব্যাপার। এখানে অবশ্যই রেজুলেশনের ঘাটতি আছে, যেটা একটা সমস্যা, যেটা দেখি বুঝতেই পারছো। তো চলো বিউটি প্লে করি। না আমরা যখন এই স্মার্টফোনটা কিনছি এটার দাম এখন 58,000 টাকা, সেই জায়গা থেকে আমি 4K তো মাস্ট আশা করি, সেটাই তো ওই জায়গায় কম আছে ভাই, এটা মাথায় রাখতে পারেন। আর সাউন্ড পাচ্ছিলেন এই স্মার্টফোন থেকেই, কিন্তু আপনি ব্যাক ক্যামেরায় গেলে আবার কাহিনী দেখবেন অন্যরকম। 8K 30 fps, বাহ 8K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, বাট এখানে জিটারিং আছে, এটা অবশ্যই অবশ্যই আপনারা বরং 4K 60 fps এ রেকর্ড করবেন, সেই ক্ষেত্রে দেখবেন যে আপনি শার্পনেস ডিটেইলও ভালো পাচ্ছেন। এক্সপোজার কন্ট্রোলিং এ একটু টাইম নেবে ঠিকই, আদারওয়াইজ ভিডিও সুন্দর স্মুথ আসছে। না এখানে স্মুথ আছে ঠিক আছে, বাট মানে একটু দেখো এখানেও মানে এটা হলো 4K 60 fps ভিডিও যেটা দেখলাম, এখানে হ্যাঁ ভিডিওর কোয়ালিটি মোটামুটি ভালো, খারাপ না। বাট এখানে হালকা পাতলা জিটারিং লক্ষ্য করা যাচ্ছে, মানে হালকা একটু নরমালি কাপাকাপি দেখা যাচ্ছে। বাট 8K যারা শুট করবে তারা ওটা এখানে ভিডিও কোয়ালিটি বেশি একটা ভালো হবে না। হ্যাঁ রেজুলেশনে ঘাটতি হবে না, রেজুলেশন খুবই ভালো হবে, বাট তারপর কি এখানে জিটারিং অনেক জিটারিং, ঠিক আছে, মানে অনেকটাই নরমালি কাপাকাপি হয়, যেটা একটা সমস্যা। বাট 4K 60 fps কি ভিডিও শুট করে কি রিকমেন্ড থাকবে এই আর কি। তো চলো বিউটি প্লে করি।
বেশি ভাইব্রেন্ট লাগতে পারে, কন্ট্রাস্ট লেভেলটা একটু বেশি ভিডিওর ক্ষেত্রে। এছাড়া ভিডিও কোয়ালিটি ভালো, অ্যান্ড স্টেবিলিটিও কিন্তু ভালো। সো ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ভিডিওতে আরেকটা ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। সেটাই। আদারওয়াইজ ক্যামেরা অবশ্যই ভালো, এমনকি আপনি যদি মানে আলট্রাওয়াইড নিয়ে খুব একটা আপনার প্ল্যান না থাকে যে আলট্রাওয়াইড আমার একদম এইটার এই প্রো লেভেলের মতো হওয়া চাই, তাহলে আপনার মনে হবে যে হওয়া এখানে কম আছে, আদারওয়াইজ আপনার কাছে মনে হবে পারফেক্ট আছে। এরপরে যদি আমরা চলে আসি পারফরমেন্সের জায়গাটাতে, এটা রান করছে Realme UI 7.0 অন টপ অফ Android 16। চারটা মেজার আপডেট পাওয়া যাবে, যেটা Okay, আমরা okay. Realme GT8 Pro তেও পেয়েছিলাম। এখানে আপনারা 4টা মেজার আপডেটই পাবেন, যেটা ভালো, মানে ব্যালেন্স বলা যায়। Snapdragon 8 Elite রয়েছে এখানে, 3nm Dell chipset। UFS 4.0 রয়েছে। আমরা এইটার বড় ভাই দেখেছিলাম UFS 4.1 ছিল প্রোতে, এখানে UFS 4.0 রয়েছে। বাট সত্যি বলতে এইটা খুব একটা নোটিসেবল মনে হবে না আপনার ডে টু ডে। ওয়াও, 32 লাখ। স্টিল ওই ছোটখাটো করে কিছু তো কমাবে, এটাই স্বাভাবিক না? হ্যাঁ, সেটাই স্বাভাবিক হয়তো। এখন এইটার পারফরমেন্স কিন্তু ভালো, রেগুলার কাজবাজ থেকে শুরু করে যে কোনো ভারী কাজের ক্ষেত্রে আপনার ফিল আসবে যে আমি একটা ফ্ল্যাগশিপ লেভেল কিংবা ফ্ল্যাগশিপ কিলার টাইপের ডিভাইসই ব্যবহার করছি, ও এটা ডেলিভার করতে পারে, পারফেক্টলি ডেলিভার করতে পারে। কিন্তু হয় কি, চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনগুলোতে চায়নার ছোঁয়া থাকে, হ্যাঁ এখানে খুব সুন্দরভাবে সেই জিনিস আছে। নোটিফিকেশনের ডিলের ব্যাপারটা একটু মাথায় রাখেন, এটা ওরে। আছে, সবসময় পাইনি, বাট আমার মনে হচ্ছে যে এটা ডিলের জনিত প্রবলেম একটু ফেস করতে হবে আপনাদেরকে। বেশ কিছু চাইনিজ ব্লোটওয়্যার রয়েছে যেগুলো আসলে আপনার কোনো কাজেই আসবেন না, কারণ আপনি নিজে তো বুঝবেনই না এগুলো কি। সো ওগুলো আনইনস্টল করে নিন, ক্লিন লাগবে, দেখতে সুন্দর লাগবে ফোনটা, আর একই সাথে পারফরমেন্সেও কিছুটা প্রভাব ফেলবে এটা। তাছাড়া আমরা যদি দেখি অ্যাপ থেকে অ্যাপে সুইচ করা, অ্যাপ ওপেন ক্লোজ অ্যান্ড মাল্টিটাস্কিং এর সবকিছু ঠিকঠাক আছে। সেই জায়গাগুলো একদমই একটা হাই মিড রেঞ্জ কিংবা ফ্ল্যাগশিপ কিলার ফোনের মতো সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছে, ওটা নিয়ে কোনো ধরনের কমপ্লেনই নেই। তবে ফোনটাতে হেভি প্রেশার দিতে গেলে যেটা মনে হলো ফোনটা একটু হিট জেনারেট করছে। আর একটা বিষয় বলবো, Realme GT8 Proর তুলনায় এইটার থার্মাল ম্যানেজমেন্টটা একটু দুর্বল আমার কাছে লাগছে। ওইটার তুলনায় এটা একটু বেশি হিট জেনারেট করে ঠিকই, কিন্তু পারফরমেন্সে গিয়ে ড্রপ করতেছে না পারফরমেন্স, মানে থার্মাল থ্রোটল করে পারফরমেন্স ড্রপ করছে এমন না ব্যাপারটা হচ্ছে কি হ্যান্ডফিল একটু বেশি আসতে পারে, বাট পারফরমেন্স ঠিকই ধরে রাখতে পারে। সে আপনি গেমিং এর কথা বলেন, সে আপনি কি না রেগুলার টাস্ক বলেন। গেমিং এর প্রসঙ্গে আসলে আপনি পাবজি কিংবা জেনশন ইম্প্যাক্টের মতো গেম আমরা একদম হাইয়েস্ট সেটিংসে প্লে করে দেখছি এটাতে, যেখানে আমরা দেখলাম স্মার্টফোনটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে। Wow, impressive. গরম হচ্ছে যেটা হ্যান্ডফিলে একটু বেশি লাগে, মানে ফিলস লাইক বেশি এরকম একটা বিষয়। বাট 38, 39, 41 পর্যন্ত আমি যেতে দেখেছি গেনশনে সর্বোচ্চ, যখন আমরা রেকর্ডিং অন করে নিছি। আদারওয়াইজ সে ভালো পারফরমেন্স দেয়। আর ঠিক আছে, এটা অবশ্যই একটা গেমিং ফোন হিসেবে তোমরা নিতে পারো, কারণ এটা বোঝা যাচ্ছে মানে যে এসওসি দিয়েছে এটা অবশ্যই একটা পাওয়ারফুল এসওসি লেটেস্ট চিপসেট বলতে পারো, মানে Snapdragon 8 Elite, মানে 8 Elite, হ্যাঁ এটাই তো 3nm একটা পাওয়ারফুল এসওসি, যেটাতে তুমি অবশ্যই রেগুলার গেমিং থেকে শুরু করে হেভি গেমিং, হেভি টাস্ক বা হেভি মাল্টিটাস্কিং বা হেভি কাজ, বাড়ি কাজ, সব কাজকে অনায়াসে করতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ফোনটা একটু গরম হয়, গেমিং করলে একটু গরম হয়, এটা স্বাভাবিক। বাট বিশেষ করে যারা গেমিং এর জন্য একটা ফোন নিতে চায় তারা এই ফোনটা অবশ্যই দেখতে পারো। আবার গেমিং কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা কি ফোনটা দেখতে পারো, কারণ তুমি অবশ্যই রেকর্ডিং অন করে কি গেমিং করতে পারবে, কোনো সমস্যা নেই। যদি ফোনটা একটু হিট জেনারেট করে, বাট পারফরমেন্স কিন্তু ড্রপ করছে না, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। তো ওভারঅল একটা ফ্ল্যাগশিপ ফোন যেরকম পারফরমেন্স দেয়, যেটা কিন্তু সেরকমই পারফরমেন্স দিচ্ছে এই আর কি, তো যেটা কিন্তু আসলে বড় খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। ফ্রেম রেট ধরে রাখতে পারে 30 মিনিটস পর্যন্ত ঠিকঠাক ভাবেই। এরপরে দেখা যায় গেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রে আমরা 57 আর একটু কমে, উপরে অ্যাভারেজে 57 এরকম বলা যায়। সো সেটাকে আমি খারাপ বলবো না, মানে গেমিং এর জন্য যদি চয়েস করতে চান ডেফিনেটলি এটাকে চয়েস করা যাবে। অবশ্যই এটা আসলে পাওয়ারফুল। আরো বেশ কিছু গেমেতে প্লে করে দেখেছি, যেগুলো অ্যাজ ইউজুয়াল আমরা ট্রাই করি, প্রত্যেকটা গেমের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি। COD Asphalt 9 এই স্মার্টফোনটার সাথে খুবই অপটিমাইজড রেজাল্ট দিয়েছে, যেখান থেকে রেজাল্ট আরো বেশি বেটার ছিল। সো আমি বলবো এটার যে দাম রয়েছে 1256 GB 58,000 টাকায়, সেইখানে আপনি পারফরমেন্স নিয়ে অসন্তুষ্ট হবেন না। অন্তত পক্ষে বর্তমানের যে সিচুয়েশন সেই জায়গায় তো আপনি মনে করবেন যে ঠিকঠাকভাবে স্ট্যান্ডার্ড করছে। ব্যাটারি ক্ষেত্রে 7000 mAh 100 ওয়াটের চার্জার, এই জায়গায় একটু কম আছে যদি আমরা প্রোর সাথে কম্পেয়ার করি। প্রোতে যতটুকু মনে পড়ে 120 ওয়াটের চার্জার ছিল। আচ্ছা ব্যাটারিটা কি একটু বড় ছিল কিনা, তবে 7000 mAh 100 ওয়াট, এটা অনেক বড় কিছুই আছে, তাই হ্যাঁ অবশ্যই, মানে 7000 mAh আমরা ব্যাটারি পাচ্ছি প্লাস কি 100 ওয়াটের চার্জার, এটা কিন্তু আসলে ব্যাটারি কম্বোটা হিসাব করলে ঠিকঠাক আছে। স্ট্যান্ডার্ড ব্যাটারি প্লাস স্ট্যান্ডার্ড চার্জার, মানে বড় ব্যাটারি পাচ্ছ প্লাস কি বড় চার্জারও পাচ্ছ, ঠিক আছে, যেটা আই থিঙ্ক বেশ গুড। মানে অনায়াসে তুমি হেভি ইউজ করলে অনায়াসে টাইনে মনে একদিনের মতো কি আরো ব্যাকআপ পাবে, আরো একদিন ব্যাকআপ পাবে, যেটা কিন্তু আসলে বলা। আর নর্মাল ইউজ করে অবশ্যই 1.5 থেকে 2 দিনের ব্যাকআপ পেতে পারো, যেটা কিন্তু আসলে বড় খারাপ না। তো ব্যাটারি কম্বোটা ঠিকঠাক আছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। এটা ফুল চার্জ করতে 0 to 100% করতে আমাদের 54 মিনিটের মতো টাইম লাগছে। ওকে, 1 ঘন্টার কম সময়। আপনি একটা হাই মিড রেঞ্জের স্মার্টফোন ব্যবহার করছেন, 7000 mAh থাকা সত্ত্বেও আপনার কাছে, অনেকের কাছে এমনটা মনে হয় যে এখানে 7000 আছে, আমি তো আগে 5000 mAh ব্যবহার করতাম, তার তুলনায় একটু বেশি ব্যাকআপ দিচ্ছে। মানে ঘটনাটা কি? ঘটনা হচ্ছে সিলিকন কার্বনের যে ব্যাটারিগুলো 7000 mAh হলেও এগুলোর ব্যাকআপ কিন্তু আপনি ওই লেভেলে পান না। মূলত 7000 mAh ওখানে আছে, জিনিসটাকে পাতলা করা গেছে, স্মার্টফোনটা মোটা করতে হয় না, ব্যাকআপ আপনি একদিন প্লাস টাইম পাচ্ছেন। এটা মাথায় নিয়ে কিনবেন।
এবং ওইটাই হয়। ভালোর বিষয় এখানেও আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও রয়েছে এবং মানে আল্ট্রাসনিক মানে অপটিক্যাল পাচ্ছি না, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। আল্ট্রাসনিক কি মানে একটু ফোনটা উপরে হয়, যেটা কিন্তু একদম ঠিকঠাক পজিশন হয়, যেটা কিন্তু আসলে ভালো। আল্ট্রাসনিক আরেকটা সুবিধা কি একদম পুরোপুরি একদম কোনো ডিলে করে না, মানে অ্যানিমেশন কোনো ডিলে করে না, খালি খুব তাড়াতাড়ি কি লক করে মানে আনলক করে, ঠিক আছে, যেটা কিন্তু আসলেই ভালো। তো যেটা আসলে গুড সেন। তো চলো বিউটি প্লে করি। এটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট, পানি টানি থাকা বা পানি লেগে গেলেও এটা আনলক করতে পারবে। হ্যাঁ সেটাই। প্রয়োজনীয় টুকটাক ওই ফিচার্স যেগুলো থাকে আর কি সব ফোনে, ওগুলো এখানেও পাবেন। স্পিকার কোয়ালিটি ভালো, ডুয়েল স্পিকার যেটা আসলে ভালো, এবং লাউডনেস গুড এনাফ, প্লাস সাউন্ড কোয়ালিটি ভালো, মানে ক্লিয়ার। হ্যাপটিক ফিডব্যাকটা যথেষ্ট টাইট, এটা আমার কাছে জিটি প্রোর মতোই মনে হয়েছে। আর হ্যাঁ, আইপি রেটিং এর ক্ষেত্রেও ঠিকই আছে। ওকে ওকে, যেটা ভালো, এই খারাপ না। জায়গাগুলোতেও কোনো কমপ্লেন করার মতো আমি জায়গা দেখছি না। তো যেটা বুঝতে পারছেন, ছোটখাটো বেশ কয়েকটা জায়গায় একটু কমানো হয়েছে মূলত প্রোর তুলনায়, বাট সেই হিসাবে দামটা বেশ কিছুটা কম আছে। এখন যদি আপনাদের এই স্মার্টফোন বা আগেরটা চয়েস থাকতো, তাহলে আমি বলবো যদি বাজেট নিয়ে একটু টাইট থাকে এটা দেখাটা বেটার। আবার এই প্রাইস পয়েন্টের আশেপাশে যে সমস্ত স্মার্টফোন রয়েছে, যদি পারফরমেন্স সেন্টার একটা ডিভাইস খুঁজেন যার মেইন ক্যামেরাটা অবশ্যই আপনার ভালো হওয়া চাই, সেই সাথে টেলিফটোটা ভালো থাকা চাই, তাহলে কিন্তু এই ডিভাইসটাকে আপনি চয়েসটা রাখতে পারেন। তাছাড়া রিয়েলমির ইউআইও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ইউআই এর মধ্যে থাকে, মানে যেখানে আমরা বাঘ হাতি ঘোড়ার দেখা একটু কমই পাই। সো সেভাবেও বিবেচনায় রাখতে পারেন। আর দামটা আসলে অ্যারাউন্ড 50K হলে পরে একদম পারফেক্ট হইতে আই নো। দেখেন কমে কিনা। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন কোনো ভিডিওতে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম রিয়েলমি GT8, যেটা একটা অবশ্যই পাওয়ারফুল ডিভাইস, ঠিক আছে। মানে GT8 Pro থেকে GT8 এটা আসলে মনে হচ্ছে ভ্যালু ফর মানি একটা ফোন। 58,000 পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু আসলে ভালো, খারাপ না। মানে পারফরমেন্স সেকশন খুবই পাওয়ারফুল, যেটাতে তুমি বাড়ির কাজ থেকে শুরু করে রেগুলার কাজ, মাল্টিটাস্কিং, হেভি কাজ, সব কাজ অনায়াসে করতে পারবে, যেটা কোনো সমস্যা নেই, যেটা কোনো প্যারা নেই। প্লাস ক্যামেরা তো ঠিকঠাক আছে অবশ্যই, বাট সেলফি ক্যামেরা যদি মনে করো আমরা 4K তে ভিডিও শ্যুট করতে পারতাম তাহলে আসলে ভালো হতো, বাট এটা বাদ দিলে মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। আল্ট্রাটা একটু ছোটো, আল্ট্রা যদি নিয়ে কোনো প্যারা না থাকে তাহলে তোমরা এই ফোনটা অবশ্যই দেখতে পারো। তো যাই হোক, এটা ছিল অবশ্যই একটা পাওয়ারফুল ফোন, তো তোমরা চাইলে অবশ্যই এটা দেখতে পারো, আমি অবশ্যই সাজেস্ট করি। তো এই ছিল আজকের ভিডিও ওভারভিউ বা রিয়েকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দেবে। দেখা হবে নতুন কোনো রিয়েকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।